সায়ান, তো এই অবস্থায় কোথাও নিয়ে যাচ্ছিস? বাসায়। এখন ট্রিটমেন্ট প্রয়োজন। ও এতটাও অসুস্থ না যে ওকে হসপিটালাইজ করতে হবে। লিভারসান, লিভ মাই লেডি। নো, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার। দিহান এই পর্যায়ে বেশ রেগে যায়, বলতে থাকে, কয় বউ লাগে তোর? হ্যাঁ, আজকে তোর ওয়াইফ যেদিন মেরেছিস সেদিন অত্যাচারের সময় মনে ছিল না? আজকে হঠাৎ করে ওয়াইফ হয়ে গেল। আর যদি বলি তোর জন্য লেডির এই অবস্থা, তুই কেন সব শেষ করে দিলি? আমার সাথে কি ভালো ছিল না? ছিল তো, আমরা বিয়ে করে নিতাম। ওকে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু ফিরে আসার আগেই তুই সব শেষ করে দিয়েছিস। দিহানের দিকে তাকিয়ে সায়ান খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, আমার বুকে অতসীকে দেখে তোর যেমন কষ্ট হয়, ঠিক তেমন তোর পাশে অতসীকে দেখেও আমার কষ্ট হতো। অতসীকে তুই যখন লেডি বলে ডাকতি তখন আমার মনে হতো তোর ঠোঁট কেটে ফেলি। তোর শার্টে যখন অতসীর চোখের কাজল লেগে থাকতো আমার কি ইচ্ছে হতো জানিস? তোর হৃৎপিণ্ড বরাবর ছুরি দিয়ে আঘাত করি। তোর জন্য অতসীর হাসি, অপেক্ষা সব আমাকে হিংস্র করে তুলত। কারণ অতসী শুধু আমার। এই যে ওর হাত, এই দু হাত শুধু আমাকে জড়িয়ে ধরার জন্য। এই চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, শাড়ির আঁচল শুধু সব আমার জন্য। অথচ তুই কি করতি? তুই আমার সামনে অতসীর আঁচলে মুখ পুছে নিতি। এসব বড্ড লাগতো, আমাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। তাই তো। শান, তুই কি পাগল হয়ে গেছিস? তোর চিকিৎসা প্রয়োজন। ইফাত, ওকে মনোবিজ্ঞানীর সাথে যোগাযোগ করতে বলো। দিহান, আমাকে যেতে দে, অতসীর রেস্ট প্রয়োজন। তুই ভালোবাসার 5 মাস 17 দিন 23 ঘন্টা আগের থেকে আমি ওকে ভালোবাসি। নাকি বিয়ের পর? তাহলে কেন এত কষ্ট দিচ্ছিস? জানিস না ভালোবাসাকে মুক্ত রাখতে হয়? আমার ভালোবাসা আমাতেই আবদ্ধ থাকবে। অতসীকে আমি বিয়ে প্রতিশোধ নিতেই করেছিলাম। যে মেয়ে আমাকে বিয়ে করবে না বলে আমার মাকে অপমান করেছিল, সে মেয়ে কিভাবে আমার বন্ধুর প্রেমে পড়ল? আমাকে ভালোবাসতে আমি ওকে বাধ্য করেছি। আশা করছি উত্তরটা পেয়ে গেছিস। পিছন থেকে অতসীর মা নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাড়ি থেকে অতসীর জন্য বিয়ের প্রস্তাব আসেনি। এমনকি অতসী তোমার মাকে অপমান করেনি, করেছিল তোমার প্রথম স্ত্রী অনামিকা। কিছুক্ষণ আগে একজন নার্স এসে রাইমার রিপোর্ট দিয়ে গিয়েছে। রিপোর্ট নেগেটিভ, নর্মাল ফুড পয়জিং। শুধু শুধু দিহান এত চিন্তা করছিল, হয়তো মনের কোণে এখনো আসার প্রদীপ ক্ষীণ আলো দিচ্ছে। অতসী ফিরবে, তাই হয়তো বাবা হওয়ার সুখের খবর থেকেও নিজেকে বঞ্চিত রাখতে চাইছে। খুব সাবধানে হাতে চুড়ি সহ বালাজোড়া খুলে নিল রাইমা। হাত ড্রেসিং করছে ইফাদ। অতসীর মা চুপচাপ বসে আছে। মেয়ের জীবনের থেকে অতীত বড় নয়। হ্যাঁ, আজ সে বলবে, কিন্তু অতসীর ট্রিটমেন্ট বেশি প্রয়োজন ছিল। সায়ানের বুকে মাথা এলিয়ে আছে অতসী। জ্ঞান ফিরেছে, কিন্তু সায়ান ছাড়েনি। অদ্ভুত, দুই বন্ধুর কাছে এই মেয়েটা যেন একটা পুতুল মাত্র। দিহান অতসীকে সায়ানের কাছে থাকতে দিতে নারাজ, অথচ সায়ানের অধিকারের কাছে দিহান নিরুপায়। জ্ঞান ফিরলে সায়ান অতসীর সামনে জুসের গ্লাস এগিয়ে দিলে দিহান বাধা দিয়ে বলে, লেডি কখনো জুস খায় না, সি জাস্ট এ হেট ইট। তুই বলিস আর এটা জানিস না? কথা শেষ করেই দিহান অতসীর দিকে ডাবের পানি এগিয়ে দেয়। এ পর্যায়ে সায়ান বলে, তুই কেমন প্রেমে পড়িস রে? প্রাক্তন প্রেমিকা ডাবের পানি খায় না, তুই এটাও জানিস না? ইফাদের মনে হচ্ছে 2 সালের মাথা ফাটিয়ে দিতে। শুরু করেছেটা কি, ন্যাকামো হচ্ছে? রাইমার দিকে তাকালো ইফাদ। মেয়েটার মনে না জানি কি চলছে। অদ্ভুত, রাইমা হাসছে। এ কেমন মেয়ে রে বাবা? স্বামী অন্য মেয়ের জন্য এত আবেগী, অথচ এই মেয়ে মজা নিচ্ছে। সব কয়টা পাগল, এদের মাঝে আমি থাকলে আমিও পাগল হয়ে যাব। এসব মনে মনে ভাবছিল ইফাদ। হাতের গ্লাস এগিয়ে দিল অতসীর দিকে। অতসীর 3 শ্বাসে পুরো 1 গ্লাস গ্লুকোজ মেশানো পানি খেয়ে নিল। অতসী একটু সুস্থ, সায়ানের বুকের সাথে লেগে আছে একদম। সায়ানের পাশে বসেছে রাইমা, অপর পাশে দিহান বসেছে, সাথে ইফাদ। অতসীর মা আলাদা বসেছে। কিছুটা শ্বাস নিয়ে অতসীর মা বলা শুরু করলো, বছর দেড়েক আগের কথা, অনামিকা, অতসীকে নিয়ে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম।
একদিন বিকেলবেলা এক ভদ্রমহিলা আসে, সম্পর্কে আমার চাচাতো বোনের ননদ। বেশ মার্জিত ভাষায় কথা বলছিলেন, পোশাক, ব্যবহার, আচরণ সব অমায়িক। উনি ওনার ছেলের জন্য আমার মেয়েকে দেখতে এসেছেন। প্রথমে অতসী মনে করলো, পরে উনি বলেন আমার বড় মেয়ে অনামিকার জন্য এসেছে। সবাই তো ওদের দু বোন বলেই জানে। অনামিকাকে দেখে বেশ পছন্দ হয়। ছেলে কি করে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন, হালাল পথে যা ইনকাম হয় আর কি, ছোট একটা বিজনেস আছে, বাবা ছেলে মিলে তাই দেখাশোনা করে। ছেলে সন্তান একটাই আমার, আমাদের যা আছে সব ওর। কিছুক্ষণ পর অনামিকা বেশ তেতে ওঠে, কারণ ছোট ব্যবসায়ী হয়ে অনামিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস হয় কি করে। অনামিকা রূপে রূপবতী, গুণে গুণবতী, অবশ্যই অনেক ভালো ফ্যামিলি পাওয়ার যোগ্যতা রাখে। সাহস কি করে হয় ওই মহিলার এসব বলা? এমন অনেক কটু কথা সেদিন অনামিকা ভদ্রমহিলাকে শুনিয়েছিল। ভদ্রমহিলা চুপচাপ শুনে শুধু উত্তর দিয়েছিল, তুমি একবার আমার ছেলের সাথে যোগাযোগ করে দেখো। অনামিকা কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে চলে যায়। ভদ্রমহিলা এক ঘর মানুষের সামনে অপমানিত হয়। হয়তো উনি সেদিন মনে মনে প্রচণ্ড আঘাত নিয়ে বেরিয়েছিল। এটুক বলে থামলো অতসীর মা। অতসী শায়নের বুকে মাথা রেখে শুনছিল সব। হঠাৎ মনে হচ্ছে মিস্টার মাহমুদের হৃদস্পন্দন অনেকটা বেড়ে গেছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সাথে মাথা ফেটে যাচ্ছে। এমন অনুভূতি হওয়া সত্ত্বেও শায়নের হাতে আলতোভাবে হাত রাখলো অতসী। শায়ন নিজের মধ্যেই ডুবেছিল। অতসী স্পর্শে নিজেকে সামলে নিল। অতসীর দুই হাত নিজের হাতে বন্ধ করে জিজ্ঞেস করলো, এটা কি করে সম্ভব? মাকে তো আমি অতসীকে দেখিয়েছিলাম, এবার সেদিন আমার সঙ্গে ছিল, তাহলে মা কেন অনামিকার সঙ্গে বিয়ের কথা বলতে গেল? শায়নের কথা শেষ হওয়ার আগেই ইফাত বলল, তাহলে আন্টি অতসের কথা বলতো। মেয়ের বোন অনেক ভালো, তুই মেয়ের বোনকে যদি বিয়ে করতে চাস তাহলে এনে দেব। অতসী ধীর গলায় বলে, আমি জানতাম না উনি আপনার মা। সেদিন নদীর পাড়ে বসেছিলাম, হঠাৎ দেখলাম আন্টিটা হাঁটতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাই দ্রুত ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই ইশারায় ইনহেলারে বের করে দিতে বলে। ওনার অবস্থা সত্যিই খারাপ ছিল, উনি নিজে থেকে বের করতে পারছিলেন না। দ্রুত স্প্রে দেওয়ার পর বুঝলাম এটা হার্ট পেশেন্টদের দেওয়া হয়। কিছুক্ষণ পর উনি কিছুটা সুস্থ হলে পাশের বাড়িতে নিয়ে পানি খাইয়ে হাত মুখে পানি দিয়ে দিয়েছিলাম। তখন উনি আমার পরিচয় জিজ্ঞাসা করে, আমি জানতাম না এত কিছু, ততক্ষণে বাড়িতে এত কিছু হয়ে গেছে। এইটাই ছিল আন্টির সাথে আমার প্রথম দেখা। দ্বিতীয়বার দেখা হয় সরাসরি আপনাদের বিয়েতে। দিহান এতক্ষণ চুপচাপ ছিল, একসময় বলে উঠল, এত কথার মাঝেও কথা, কিন্তু সেই থেকেই গেল। অনামিকার এত সমস্যা থাকলে কয়দিন পর কেন সে শায়নের সাথে দেখা করলো, এবং 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 কেন সব দোষ অতসীকে দিল? হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর শুধু অনামিকা দিতে পারবে, তাছাড়া অন্য কেউ নয়। এই জন্য হলেও অনামিকাকে আমার সুস্থ চাই ভাত। এই ধোঁয়াশার অন্ত একমাত্র অনামিকার সুস্থতায় কাটবে। নামাজ শেষে মোনাজাতের সময় ডুকরে কেঁদে উঠলেন আমিনুর সাহেব। ইদানিং মেয়েটার জন্য মনটা বেশ ছটফট করছে। বোনের একমাত্র শেষ অংশ এই মেয়েটা, কখনো কোনো কিছুতে কমতি রাখেনি। মা বাবা দুটোই হয়েছে, এতিম মেয়েটা না হলে কোথায় যেত? সবাই এই মেয়েটাকেই কেন এত কষ্ট দেয়? আল্লাহ, এই জীবনে যদি আমি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কারো একটু কাজে সাহায্য করে থাকি, একটু পুণ্যের বিনিময়ে হলেও তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। মোনাজাতে কথাগুলো বলছিল, সাথে চোখের পানি ফেলছিল আমিনুর সাহেব। নামাজ শেষে সবাই গোল হয়ে বসে আছে। হুজুর সাহেব হাদিস বলছে, হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন অনেক বেশি কৌতূহলী। তিনি যে কোনো বিষয়ে তার মনের মতো জবাব হওয়ার আগ অবধি আল্লাহর কাছে প্রশ্ন করতেই থাকতেন। তো একবার হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কী করেন? আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, আমি তখন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে এর চেয়ে যখন বেশি খুশি হন তখন কী করেন? মহান পরওয়ারদিগার বললেন, তখন আমি তোমাদের ঘরে মেহমান দিই। তো মুসা আলাইসাল্লাম পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন বান্দার উপর তখন কী করেন? মহান দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুসা, শুনে রাখো, আমি যখন বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি থাকি তখন তোমাদের ঘরে কন্যা সন্তান দিই। কন্যা সন্তান? হ্যাঁ,
আমিনুর সাহেবের মন এখন অতসীর চিন্তা করছে। মেয়েটা সব সহ্য করে, অনেক অত্যাচার তো নিজেই করেছে, কিন্তু এভাবে রাগের বশে জেদের বশে সায়নের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। অনামিকা সুস্থ হলে অতসীর কি হবে? এক মেয়ের জন্য আমি কিভাবে পারলাম অন্যজনের ভবিষ্যৎ নষ্ট করতে? হয়তো এভাবেই শুরু হচ্ছে আমিনুর সাহেবের অনুতাপের অধ্যায়। দিহানের হাত থেকে সিগারেট নিয়ে মুখে দিল ইফাত। সায়নের পাগলামো, জেদ বা যাই হোক না কেন, এগুলোর জন্য 5টা লাইফে আজ অশান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে ইফাত বলতে লাগলো, সায়ান আমাদের ছোট্টবেলার বন্ধু। আমরা 3 জন। আমাদের বন্ধুত্ব সবার হিংসের কারণ ছিল। একসাথে উচ্চ মাধ্যমিক পাশ, তারপর আলাদা হয়ে গেলাম, কিন্তু দিন শেষে আমরা এক। জানিস তো, সায়ানের জেদ, ও কখনো জেদ করে না, কিন্তু যা চায় তা ওর চাই। কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না। আর অতসী তো ভালোবাসা, অতসীকে ছাড়া হয়তো ওর সব শেষ করে দিত। জানি আমি অতসীকে আগলে রাখবে, কিন্তু আমি কি করব? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিহানের। এখন সময় সায়ানের পাশে দাঁড়ানো। অনামিকা নামক যে রহস্য সমাধান আগে করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপর লেডির কি হবে? তুই রাইমাকে ছাড়িস না, মেয়েটার তো দোষ নেই। দোস্ত আমার, লেডি লাকেরও নেই। তোর লেডি নাক অন্যের সহধর্মিনী। তুই অনেক ভাগ্যবান। অতসীর প্রথম প্রেম তুই। কতটা ভালোবাসিস এখন প্রমাণ করার সময়। ভালোবাসার মানুষকে নিজের করে পেতেই হবে এমন তো নয়, দূর থেকেও ভালোবাসা চায়। তুই না হয় তাই কর। অতসীকে সায়ানকে সাপোর্ট দিতে হবে। অতসীকে 2 বন্ধুর মাঝে টেনে এনে সম্পর্ক নষ্ট করিস না। আমাদের বন্ধুত্ব এতটা ঠুনকো নয় যে এভাবে ভাঙবে। তবে অতসীকে সায়ন কষ্ট দিলে আমি ছেড়ে দিব না। সায়ান যে সাইকো লাভার, যে ছেলেটা মেয়েদের দিকে তাকায় না, সেই ছেলে একটা মেয়ের জন্য কি তুলকালাম বাঁধিয়েছে। রস তো রয়ে যাচ্ছে অনামিকা, যার জন্য 3টা জীবন আজ অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে। সুস্থ হবে না। আশা করছি খুব দ্রুত। অতসী ঘুমিয়ে আছে। একটা চেনা স্পর্শ স্পর্শ সুবাস ঘিরে রেখেছে। চোখ না খুলেই বুঝতে পারলো মায়ের বুকে ঘুমিয়ে আছে। আচ্ছা, আল্লাহ এখানে এত শান্তি কেন দিয়েছে? এতটা শান্তি এই বুকে মাথা রেখে হাসতে হাসতে চোখের পানি ফেলা যায়, অভিমান করা যায়। রাত 2:13 বাজে। সায়ন সবে মাত্র ফিরল। অতসীকে রেখে আবার বেরিয়েছিল। শত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সাথে একটা ধোঁয়াশাময় ভবিষ্যৎ। অতীত না জানলে ভবিষ্যৎ শুধুই অন্ধকার। রুমে এসে ইজি চেয়ারে বসে সবে মাত্র 2 চোখ বন্ধ করেছে সায়ান। আজ 2 চোখে ঘুম নেই। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা তবে কেন এসব বলেনি? অনামিকা অপমান করেছিল অতসী না? এসবের উত্তর শুধুই মা দিতে পারত। হঠাৎ কারো হাতে স্পর্শ অনুভব করলো সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের পাশে দাঁড়িয়েছে। সায়ান হাত ধরে বসাতে চাইলে অতসী হাত ছাড়িয়ে নেয়। সায়ান তখন 2 হাতে আঁকড়ে ধরে অতসীর কোমর। চুপচাপ অতসীকে বসিয়ে অতসীর মাথা বুকের বাঁ পাশে খুব শক্ত করে ধরে রেখেছে। আজ যেন সায়নের হৃদস্পন্দন একটু বেশি। একসময় প্রশ্ন করে, অভিমান? না। ভালোবাসি। কেন এমন করলেন? তোমাকে ছেড়ে থাকা আমার সম্ভব হচ্ছিল না। অন্য কাউকে আমি সহ্য করতে পারি না। এভাবে আমাদের 2 বোনের জীবন নিয়ে খেলার অধিকার আপনার ছিল না। আপনি তো অনামিকাকে ভালোবাসেন। সব জেদ ছিল। আমার কি হবে কখনো চিন্তা করেছেন? আপু সুস্থ হলে আমি কোথায় যাব? সব কেড়ে নিয়েছেন। আমার বাবার ঘরে জায়গা দিবে না। এই সংসারে কোনো অংশীদার আমি নই। এই সব তোমার অতসী। এইভাবে বলছো কেন তুমি? আমার কি করা উচিত? নারীবাদীদের মতে আপনাকে সেই সব ব্যবহার ফিরিয়ে দেওয়া উচিত যা আপনি আমার সাথে করেছেন, না বড় মার কথা মতন আপনার ভুল সূত্রে আঁকলে রাখা? জীবন কোনো গল্প পাতার মতন হয় না। এখানে কেন সবাই শাস্তি পায় না? কারণ জীবন গল্পের মতন চলে না। আশেপাশে তাকিয়ে দেখুন, আমার মতন অনেক অতসী আছে। শুধুমাত্র সমাজের মানুষের কথার ভয়ে শত অপরাধ মুখ বুঝেও সহ্য করছে। অতসীরা কেন সমাজের সায়নদের শাস্তি দিতে পারে না? আপনি আমি না চাইলেও আপনি আমার স্বামী। আমার সব কিছু শুধুমাত্র আপনার জন্য, কিন্তু অতীত ভুলতে পারছি না আমি। কাল রাতেও আমি স্বার্থপর ছিলাম। আপনার কথা না ভেবে আপনাকে চেয়েছিলাম।
দিহানকে ভালোবাসা অনেকটা হারাম ছিল, কিন্তু আপনার প্রতি আমার অনুভূতি বৈধ হওয়ার পরেও আমি মানতে পারছি না। আপুর আমানত আপনি, হয়তো দিহানের কাছে ফিরে যেতাম, কিন্তু রাইমার জন্য পিছিয়ে এসেছিলাম। তারপর না চাইতেও আপনার মায়ায় জড়িয়ে যাচ্ছি, কিন্তু আপুর জন্য আমাকে আপনাকে ছাড়তেই হবে। আমি আমার সব দায়িত্ব পালন করে চলে যাব, কারণ আমি এই বন্ধন থেকে মুক্তি চাই মিস্টার মাহমুদ। আমি ডিভোর্স চাই মিস্টার মাহমুদ, আমি ডিভোর্স চাই। অতসীর থমথমে কান্না জড়িত কণ্ঠে ডিভোর্স চাওয়া সায়নকে একটুও বিচলিত করলো না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে সায়নের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। একদিনে বয়স কি বেড়ে গেল? দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অতসীর শ্বাস সায়নের মুখে পড়তেই সায়ন চোখ মেলে তাকালো। অতসী আবার বলে উঠল, আমার ডিভোর্স চাই। অতসীর কথায় সায়ন কোনো কিছুই বলল না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। সায়নের স্থির চাহনি অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ন বলল, একটা কবিতা শুনবে? হুম, আমি কিছু বলছি। হ্যাঁ। কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর নাকি আগে? অতসী কথা শেষ করতে পারে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করলো বলে মনে হলো না। সায়ন অতসীকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়, পা বাড়ায় বিছানার দিকে। অতসীর শাড়ির আঁচলে বাঁধা পড়েছে যে সায়ান। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন পুরুষ চায় একজন নারী তাকে আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসার আবদার করুক, প্রয়োজনের শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছুই ছিল না, যা ছিল শুধু আবেগ, মায়া কিংবা আকর্ষণ। সায়ানের স্পষ্টত চাহিদা জানান দিচ্ছে তার দু চোখ। অতসীর সায়নের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, খুব কাছে এসো না কোনোদিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এই চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা। যে কাছাকাছির মধ্যে বিন্দুখানেক দূরত্ব আছে। মেঘের মেয়ে, কত কাছে এসো না। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থাকো, যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রৌদ্র থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমনই দূরত্বেই দেখেছেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্বের পরিমাণ দিতে পারেনি পৃথিবী। সায়ন মুচকি হেসে উঠে আসে। তুমি যেদিন নিজ থেকে এসে আমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেবে, যেদিন পুরো পৃথিবীর প্রতিটা ইশারা তোমাকে জানান দেবে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি আমার অধিকার চাইব। কিন্তু তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স আর আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নেব? আমি এতটাও বোকা না মিসেস মাহমুদ। তুমি আমার নও তো কারো নও, এটা মাথায় রেখো। খুব ছোট কিন্তু একটা গভীর স্পর্শ চুমু দিল সায়ান অতসীর কপালে। গায়ে চাদর টেনে দিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গিয়েছে। বেহালায় সুর তুলেছে রেদোয়ান। আজ হঠাৎ ইচ্ছে করছে। অফিসে নিজের কেবিনে বসেই সুর তুলেছে রেদোয়ান। এভরি টাইম ইন মাই ড্রিমস গানের সুর তুলেছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড মিস করে। হাসি হাসি মুখ, গালের তিল, হাত নাড়িয়ে কথা বলা। মেয়েটা হাসলে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ সময় বড্ড পোড়ায়। শত ব্যস্ততার মাঝেও রেদওয়ান ফোন স্ক্রিনে হাসি মুখ দেখতে সময় হয়। কিন্তু আগে না ছিল চাহিদা, না ছিল ইচ্ছা। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটু কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করেছে সে? আজ যদি সব ঠিক থাকতো, তাহলে ছোট্ট একটা পরী হয়তো আজ রেদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় ভেসে থাকতো না। প্রেমটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। তাই তো ভালোবাসা প্রমাণ করতে
রেদওয়ান যেমন বুকের লোম ত্যাগ দিয়েছিল, তেমনই মেয়েটার সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ নিয়েছিল। যখন জানতে পারলো মেয়েটার ভিতরে বেড়ে উঠছে তার নিজ সত্তা, ঠিক তখন ঘিরে ধরল ব্যস্ততা। শত শত কল মেসেজ দেখেও দেখার সময় হয়নি রেদওয়ানের। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটি আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। রেদওয়ান ফিরে গিয়েও লাভ হয়নি, কারণ সে এক কথাই বলেছিল, আমি আমার প্রথম সন্তানের কুড়িকে কখনো মাফ করতে পারবো না। দিহান 6 মাসের জন্য ছুটিতে আছে। সেদিনের মেন্টাল টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু শায়নের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে এদেশে এক মেয়ের জন্য 2 বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিহান শায়ানকে আগলে রাখছে। বছরখানেক পর আজ 3 বন্ধু আড্ডায় বসেছে। অনামিকাকে বাসায় নিয়ে এসেছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজড হলেও অনামিকা সব শুনতে, অনুভব করতে পারে। সময় বহমান, পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসীর অক্লান্ত পরিশ্রম করেছে, রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে। শায়নকে সামলেছে, সংসার সামলেছে, সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে। কেমন যেমন অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে। আবার আজ শাড়ি পরেছে। শায়ন শাড়ি ছাড়া অতসীকে দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যেস হয়েছে অনামিকার প্রপার কেয়ার। তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসী আজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিহান স্বাভাবিক হয়ে উঠছে। এদিকে আফরিনের সাথেও সব ঠিক। আজ শায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। শায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকার, অতসীর মা বাবা সবাই আজ এসেছে। অতসী আজ শায়ানকে উপহার দেবে। সবাই এসেছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠেছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজে সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা। শায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। ধীর পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে শায়ানের উপহার নিয়ে। অনামিকা, শায়ানের উপহার অনামিকাকে নতুন বউয়ের সাজে সাজিয়েছে অতসী। সব থেকে অবাক করা বিষয়, অনামিকা নিজের 2 পায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে শায়ানের দিকে। পুরো বাড়ি জুড়ে অতসীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যেদিন এই বাসায় এসেছিল তখন কি ভেবেছিল সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে। এ বাড়ির আনাচে কানাচেতে অতসীর বড্ড মায়া পড়েছে। বাগানের প্রতিটি ফুলের টব নিজ হাতে গুছিয়েছে। শায়ান অনামিকার বিবাহিত জীবন যেন সৌরভময় হয়ে উঠেছে। তিতির পাখিটা ছোট্ট 2 বাচ্চা দিয়েছে। বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা ঘরে খুঁটি পাতিলে পানি রেখে এলো অতসী। বিছানায় তাকাতেই মনে পড়ল জ্বরের সময় করা পাগলামোগুলো। শায়ানের জেদ, আবদার আজ থেকে খুব মনে পড়বে। কটু হলেও সত্য, অতসী শায়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা ভুল। শায়ান অনামিকার আমানত, যা কিছুক্ষণ আগে অতসী শায়ানকে ফিরিয়ে দিয়েছে। 1 বছর আগে অতসীর জীবনে এই দিনে দিহান ছিল। সময়ের ব্যবধানে কেউ নেই। আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে। কারণ শায়ানের কাছে অনামিকা, বাবার কাছে তার মেয়ে সুস্থ ফিরিয়ে দিতে পেরেছে। শায়ান যখন অনামিকাকে প্রথম দেখলো চুপচাপ দাঁড়িয়েছিল। মুখে কোনো কথা ছিল না। বাবা প্রথমে এসে অনামিকাকে জড়িয়ে ধরে কি কান্নাটাই না করলো। অতসী যখন অনামিকার হাত শায়ানের হাতে দিল, শায়ান খুব শক্ত করে অনামিকার হাত ধরেছে। ছাড়লে এই বুঝে আবার হারিয়ে যাবে। খাবার টেবিলে সবাই আড্ডায় মেতে উঠেছে। সবাই জুটিতে আছে। সেখানে অতসী বড্ড বেমানান। আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে। অতসীকে তো আর রেখে যাওয়া যায় না। তাই বাবা বলেছে তৈরি হতে। বাবা না বললেও অতসী তৈরি হয়েই নিত। মায়ের কাছে বলে আগেই অতসী সালোয়ার কামিজ আনিয়েছে। গায়ের শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে। আজ অনেক দিন পর চুলগুলো বিনুনি করেছে। বাম হাতে ঘড়ি। নাকফুল খুলে ছোট্ট একটা নাকফুল পরে নিল। বিলাসিতা করার কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজের ধরতে হবে। ঘরের সব কিছু একবার করে ছুঁয়ে দেখছিল অতসী। বাহিরে থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। অপেক্ষা না করে অতসী নিচে চলে আসে। এমনিতেও অনেক সময় হলো। সব সার্ভেন্টদের সাথে দেখা করে অতসী আড্ডার জায়গায় এসে দাঁড়ালো।
বাবা মসজিদে নামাজে গিয়েছে, মা অন্য রুমে রেস্ট করছিল। অতসীকে দেখে রাইমার হাসি হাসি মুখ মলিন হয়ে যায়, কিন্তু অতসীর মুখে হাসি লেগেই আছে। রাইমার মুখ অনুসরণ করে দিহান ইফাত তাকাতেই ওরাও অতসীকে দেখলো। সায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলাতে। অতসীর উপস্থিতি বুঝে অনামিকা প্রথম জিজ্ঞেস করলো, তুই কি আজকেই চলে যাবি? হ্যাঁ। থাক না দুদিন প্লিজ। আপু 6 মাস হয়েছে এসেছে, তাছাড়া কি? আপু তুই এবার নিজের সংসারের দায়িত্ব নিজে নে। তুই কি সত্যি চলে যাবি? অনামিকার প্রশ্নের উত্তর আমিনুর সাহেব দিলেন। হ্যাঁ রে মা, আবার কি আসবে ওকে নিতে? অতসীকে উদ্দেশ্য করে বলল। যা তোর মাকে তৈরি হতে বল। অতসী মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল, দিহান হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? অতসীর কাছে। কেন? কথা বলতে। পরেও তো বলা যায়নি। পরেও তো বলা যায় নাকি? আটা থেকে উঠলে সবাই কি মনে করবে? দিহানের কথার কোনো জবাব দিল না রাইমা, চুপচাপ আবার আড্ডায় মেতে উঠল। অতসী যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে। অতসী জানতো এমন হবে, তবুও কেন এমন কষ্ট হচ্ছে? ইফাত আর এফিন, রাইমা, দিহান সবাই চুপ। অতসী হেসে সবার থেকে বিদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল। হঠাৎ সায়নের ডাকে সবাই পিছনে তাকালো। অতসী, রুমে যাও। সায়নের কথার জবাব অনামিকা দিল। চলে যাওয়ার সময় এইভাবেই পেছন ডাকতে নেই, যেতে দাও। অনামিকা, তোমাকে আমার কিছু জানানোর আছে, কিন্তু তার আগে তুমি প্লিজ একটু চুপ থাকবে। অতসী, আমি কিছু পড়েছি, রুমে যাও। ওর দায়িত্ব এখানেই শেষ, ওকে আমার সাথে যেতে দাও, জেদ করো না। নির্লিপ্ত কণ্ঠে উত্তর আমিনুর সাহেবের। অতসী, আমি কি বলেছি কানে যাচ্ছে না? আমি চলে যাব মিস্টার মাহমুদ। সায়ন এতক্ষণ চুপ থাকলেও রেগে এগিয়ে যাচ্ছিল অতসীর দিকে। এটা দেখে অতসী মায়ের হাত আরো শক্ত করে ধরে। সায়ন টান দিয়ে হাত ছাড়িয়ে কাঁধে উঠিয়েই সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ। রুমে নিয়ে এসে অতসীকে সায়ন বিছানায় ফেলে দেয়। এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে, অন্য হাতে অতসীর 2 গাল চেপে ধরেছে। বলেছিলাম না, যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না। সাহস হয় কি করে তোমার? এত সাহস কে চুকিয়েছে? মরার সব চেয়েছে? তুমি কি চাইছো আমি তোমাকে মেরে নিচে মরে চাই? আর এসব কি পড়েছ? বিনুনি কেন করেছো তুমি? কথাগুলো বলতে বলতে সায়ন অতসীকে টেনে তুলে উঠিয়ে বসায়। এলোপাথারি টেনে অতসীর বিনুনি খুলে ফেললো। অতসী ব্যথায় সায়নকে ধাক্কা দিতে চাইলে সায়ন আরও জোরে চুল টানতে লাগে। ওড়নায় হাত দিতে অতসী বাধা দেয়। কে শোনে কার কথা? টান দিয়ে ওড়না সরাতে সেফটি পিন লাগানো অংশ ছিঁড়ে আসে। অতসী তাকিয়ে দেখে সায়নকে, ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে, আপনি সাইকো মিস্টার মাহমুদ, আপনি সত্যিই একটা সাইকো। অতসীর এক কথা সায়ন এগিয়ে গিয়ে অতসীর কামিজের পিছনের দিকটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। এটা কি পড়েছিস তুই? শাড়ি কেন চেঞ্জ করেছিস? কোথায় পেলি এটা? শাড়ি কেন পরিসনি? আমি এসব পড়তে বারণ করেছিলাম না? অতসীর 2 হাত পিছনের দিকে নিয়ে এক হাত দিয়ে চেপে ধরেছে, অন্য হাতে অতসীর চুলের মুঠি ধরে বলে, আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতেও পারবি না। তোর জন্য আমাকে যদি কাউকে মারতে হয় আমি মারবো, নিচে মরতে হলেও আমি মরবো, কিন্তু তোকে আমি ছাড়বো না। আমি সবার মতন না, আমি সায়ান মাহমুদ। 8-10টা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ দিয়ে মহান আমি সাজবো না। আমি মহান বাইরে সাজবো, ঘরে না। আমার ভালোবাসা আমি চিনিয়ে দেব, এটা আমি খুব ভালোভাবেই করতে জানি। শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি নাকি আমি পরাবো? ওয়ার্ড্রপ থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড় দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। 5 মিনিট না হতেই ওয়াশরুমের দরজায় কড়া নাড়ছে সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের সামনে দাঁড়ালো। সায়ান খুব যত্ন করে অতসীকে শাড়ি পরিয়ে দিল। অতসীর শরীর থেকে তোয়ালে ফেলে দিয়ে আঁচল উঠিয়ে দিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। অতসী নিজে হাত খোপা করলো। সায়ান ড্রয়ার থেকে নাকফুল, চুড়ি, চেন সব বের করে নিজে হাতে পরিয়ে দিল। অতসীকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগী চুমু দিল সায়ান।
আধো আধো কান্না মিশ্রিত কণ্ঠে সায়ান বলল, তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তোলে, তবে আমি তোমার জন্য হিংস্র হব, স্বার্থপর হব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। না হলে আমি মরে যাবো যে, কিন্তু আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তা করতে পারি না। তুমি যদি চলে যেতেই চাও তাহলে তুমি প্লিজ আমাকে একেবারে মেরে তারপর যাও, না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না।